আমরা এই পর্বে আপনাদের নিয়ে যাব ময়মনসিংহ শহরের আরও অনেক ঐতিহাসিক স্পটগুলোতে। উইকলি ট্রাভেলে স্বাগতম। এখন আমরা দাঁড়িয়ে আছি ময়মনসিংহ টাউন হল মোড়। গত পর্বে আমরা দক্ষিণের ওই রাস্তা দিয়ে এসে পশ্চিমের এই রাস্তা দিয়ে গিয়েছিলাম এশিয়ান মিউজিক মিউজিয়ামে। সেখানে ছিল মুক্তাগাছা যাওয়ার সিএনজি এবং টেম্পো। আবার আমরা ব্যাক করে টাউন হল মোড়ে এসেছি। এখন আমাদের নেক্সট পয়েন্ট হলো ময়মনসিংহের সবচেয়ে আকর্ষণীয় স্পট শশী লজ। আমরা এই পূর্ব দিক দিয়ে 400 মিটার হেঁটে যাব। গত পর্বে টাউন হলের ওই পাশ দিয়ে এসেছিলাম। এই পর্বে আমরা টাউন হলের আরেক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন, এই পাশে সুন্দর করে ময়মনসিংহ লেখা আছে। আজ শুক্রবার, তাই রাস্তা একটু ফাঁকা। আমরা একটি 4 রাস্তার মোড়ে এসেছি। ডান দিক বা দক্ষিণ দিকে রাস্তা চলে গিয়েছে মশুয়ার জমিদার বাড়ি, গত পর্বে আমরা গিয়েছিলাম। আর বাম দিকে বা উত্তর দিকে রাস্তা গিয়েছে আলেকজান্ডার ক্যাসেলে। আমরা একটু পরেই যাব। এর আগে যাব পূর্বে শশী লজ। এই হলো শশী লজ। চলুন ভিতরে যাই। শশী লজ মঙ্গল থেকে শনিবার সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। ভেতরের জাদুঘরটি দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে। শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু ভেতরের জাদুঘরটি দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকে। সোমবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে। রবিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। সুতরাং আপনারা আসলে টাইম মনে রাখবেন। টিকিট মূল্য 30 টাকা। শশী লজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে। বাগানের মাঝখানে শ্বেত পাথরের ফোয়ারা এবং তার মাঝখানে একটা সাদা পিলার দেখা যাচ্ছে। ওইখানে 200 বছরেরও বেশি সময় আগে নির্মিত গ্রিক দেবী ভেনাসের একটি মূর্তি ছিল। 5ই আগস্ট 2024 সালে সরকার পতনের পর মূর্তিটি ধ্বংস করা হয়। মূর্তির মাথাটি পরে সরিয়ে নেওয়া হয়। মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্তের ভাতিজা ও দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে 19বিংশ শতাব্দীর শেষের দিকে সূর্যকান্ত ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে 9 একর জমির উপর একটি দোতলা প্রাসাদ নির্মাণ করেন। শশীকান্তের নাম অনুসারে ভবনটির নামকরণ করা হয় শশী লজ। বলা হয় যে দোতলা ভবনের সিঁড়িতে বিশেষ মিউজিকের ব্যবস্থা ছিল। সিঁড়িতে মানুষ চলাচল করলেই মিউজিক বেজে উঠত। জানা যায় প্যারিস থেকে মহারাজা তৎকালীন 1 লক্ষ, আবার কেউ বলে 3 লক্ষ টাকা দিয়ে ইনস্ট্রুমেন্টাল বক্সটি কিনে এনেছিলেন। বিশাল এই বাড়িতে ছিল অসংখ্য দুর্লভ প্রাচীন বৃক্ষ। 1897 সালের 12ই জুন ভূমিকম্পে এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। দোতলা শশী লজ ধসে যাওয়ার পর মহারাজা তার এলাকায় দোতলা পাকা বাড়ি নির্মাণ নিষিদ্ধ করেন। 1905 সালে নবম মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী একই স্থানে একটি নতুন নকশা সহ একতলা বিশিষ্ট এই প্রাসাদ নির্মাণ করেন। এটি হলো মূল ভবনে ঢোকার প্রবেশ পথ। দেখুন কি বিশাল। 1911 সালে শশী লজকে সুন্দর করার জন্য সংস্কার করা হয় এবং একটি বিলাসবহুল প্রাসাদে পরিণত করা হয়।
1952 সাল থেকে শশী লজ মহিলা শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এবং এখনও হচ্ছে। 4 এপ্রিল 2015 সালে শশী লজটি বাংলাদেশের সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি জাদুঘর স্থাপনের জন্য অধিগ্রহণ করেন। এই হলো জাদুঘরের একটি রুম। ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়া নিষেধ, তাই যেতে পারছি না। দেখেন কি বিশাল রুম। পাশেই আছে আরো একটি রুম, আমরা ঘুরে এসে দেখব। রুমগুলোর চারপাশে হাঁটার বিশাল করিডোর। এই দিক দিয়ে পেছনে যাওয়ার গেট। তার আগে করিডোর পুরোটা একবার ঘুরে আসি। এই হলো মিউজিয়ামের আরেকটি রুম। আঠারোটি বিশাল কক্ষের মূল ভবনের পেছনে আছে দোতলা স্নানঘর। পুকুর ও মার্বেল পাথরের নির্মিত ঘাট। এখান থেকে আমরা 420 মিটার হেঁটে যাব আমাদের নেক্সট পয়েন্ট আলেকজান্ডার ক্যাসেল।
1787 সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন উপলক্ষে মহারাজা সূর্যকান্ত আচার্য এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। প্রাসাদটি 1889 সালে নির্মিত হয়েছিল। জানা যায় সেই সময়ে এর ব্যয় হয়েছিল 45,000 টাকা। তৎকালীন ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের স্মরণে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। আবার কেউ বলে ভারতের তৎকালীন সম্রাট সপ্তম এডওয়ার্ডের স্ত্রী আলেকজান্দ্রার নাম অনুসারে ভবনটির নামকরণ করা হয়েছিল আলেকজান্দ্রা ক্যাসেল। পরে এটি আলেকজান্ডার ক্যাসেলে পরিচিতি লাভ করে। কাঠ ও লোহার অপূর্ব সমন্বয়ে দৃষ্টিনন্দন এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। প্রাসাদ তৈরিতে অত্যাধিক লোহার ব্যবহারের কারণে স্থানীয়দের কাছে এটি লোহার কুঠি নামে পরিচিতি লাভ করে। এই কুঠির প্রধান ফটকের সামনে দুটি মার্বেল পাথরের মূর্তি এবং চারদিকে কয়েকটি নারীর ভাস্কর্য ছিল। জানা যায় দোতলা ভবনের ছাদে অভ্র ও চুমকি ব্যবহার করে প্রাসাদের ভেতরে ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছিল। প্রাসাদের ভেতরে সাদা পাথরের মেঝে ছিল। ভবনটি নির্মাণের পর বিভিন্ন রাজকীয় আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছিল। প্রাসাদের পেছনেই ছিল বিশাল পুকুর, ফুলের বাগান ও একটি কৃত্রিম হ্রদ। অনেক বিশিষ্ট ব্যক্তি এই প্রাসাদে অবস্থান করেছেন। 1926 সালের 15ই ফেব্রুয়ারি মহারাজার আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ আসেন। সেই সময়ে কবির ভ্রমণসঙ্গী হিসেবে ছিলেন তার পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী, দীনেন্দ্রনাথ ঠাকুর, ইতালীয় অধ্যক্ষ জোসেফ টুসি এবং অন্যান্যরা। 19 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন ধরে কবি এই সূর্যকান্তের বাগানবাড়ি আলেকজান্ডার ক্যাসেলে অবস্থান করেছিলেন। কবি এখানে অবস্থানকালে একটি বিশাল গাছের নিচে বসে অনেক কবিতা লিখেছেন। অনেক বিশিষ্ট ব্যক্তি এই প্রাসাদে অবস্থান করেছেন, যেমন মহাত্মা গান্ধী একই বছরে এসেছিলেন। লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নবাব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, মৌলভী ওয়াজেদ আলী খান এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যান্যরাও এখানে প্রবেশ করেছিলেন। বর্তমানে এই কুঠিটি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আলেকজান্ডার ক্যাসেলের পিছন দিক দিয়ে 170 মিটার হেঁটে গেলেই মাঠ, আর মাঠের ওই পাশেই আমাদের নেক্সট গন্তব্য সার্কিট হাউস। ময়মনসিংহ জেলাকে বলা হয় সিটি অব আর্টস অ্যান্ড কালচার। সংস্কৃতি নগরী ময়মনসিংহের আরেক গর্ব এর ঐতিহ্যবাহী খেলাধুলা। ফুটবল, ক্রিকেট, ভলিবল, সুইমিং, হকি, কাবাডি খেলায় সারা বছর জমজমাট থাকে ময়মনসিংহ। ময়মনসিংহের ক্রীড়া চর্চায় সার্কিট হাউস মাঠ ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধ। প্রতিদিনই এই মাঠে ক্রীড়াপ্রেমীদের সমাগম থাকে। ময়মনসিংহ সার্কিট হাউসটি ঠিক কোন বছর নির্মিত হয়েছিল তা নির্দিষ্ট করা হয়নি। ময়মনসিংহ পৌরসভার যাত্রা শুরু হয়েছিল 1905 সালে, যখন নাসিরাবাদ পৌরসভার নাম পরিবর্তন করে ময়মনসিংহ পৌরসভার নামকরণ করা হয়। হয়তো ময়মনসিংহ পৌরসভা প্রতিষ্ঠার পর সার্কিট হাউসকে ঘিরে এই মাঠের গোড়াপত্তন হয়। তারপর খেলাধুলার পীঠস্থান হয়ে ওঠে এই মাঠ। পূর্ব বাংলায় খেলার বিকাশে ময়মনসিংহ ও এই মাঠ বিশাল ভূমিকা পালন করেছিল। 1914 সালে সূর্যকান্ত শিল্ড এবং লীলা দেবী শিল্ড নামে দুটি ফুটবল টুর্নামেন্ট একযোগে প্রবর্তন করা হয়েছিল। উভয় প্রাথমিকভাবে মুক্তাগাছা রাজবংশ দ্বারা পৃষ্ঠপোষকতা করা হয়েছিল। 4 ফুট 8 ইঞ্চি ট্রফি নামে পরিচিত লীলা দেবী শিল্ড স্কুল পড়ুয়াদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ছিল। অন্যদিকে সূর্যকান্ত শিল্ড ঢাকা, কলকাতা এবং করাচির ক্লাবগুলি অংশগ্রহণ করেছিল, যেখানে কলকাতার মোহনবাগ উল্লেখযোগ্যভাবে 1920 সালে শিরোপা জিতেছিল। সার্কিট হাউসের কাছেই গড়ে উঠেছে ক্রীড়াপল্লী। এই ক্রীড়াপল্লীতে রয়েছে ছোট বড় মিলিয়ে কমপক্ষে প্রায় ডজন দুয়েক ক্লাব। বলা হয় যে এই মাঠেই অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গোল্লা, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপির মতো খেলোয়াড়। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আশ্বাস ছিল এখানে দুটি ড্রেসিং রুম করে দেওয়া হবে, কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। খেলোয়াড়দের প্রতিভা বিকাশে এই ক্লাবগুলোর সাথে সার্কিট হাউস মাঠের অবদান রয়েছে। এখন আমাদের নেক্সট গন্তব্য সার্কিট হাউস পার্ক। এই রোড দিয়ে শেষ মাথায় গেলে যেই মোড় পড়বে একে বলে ব্যাট বল চত্বর। সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে
শহরকে নান্দনিক রূপ দিতে বিভিন্ন সময় স্থাপনাগুলো নির্মাণ করে। শুধু সৌন্দর্য বর্ধন নয়, স্থাপনাগুলো ভিন্ন ভিন্ন বার্তা বহন করে। নগরীর 14টি গুরুত্বপূর্ণ মোড়ের দৃষ্টিনন্দন স্থাপনার একটি এই ব্যাট-বল চত্বর। ব্যাট-বল ভাস্কর্যের পাশেই সার্কিট হাউস পার্ক। ময়মনসিংহের সার্কিট হাউস পার্ক ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় সবুজ স্থান। এর নামকরণ করা হয়েছে সংলগ্ন সার্কিট হাউসের নামে, যা ব্রিটিশ কর্মকর্তারা ব্যবহার করতেন। পার্কটি তার বিনোদনমূলক এবং সমাবেশ স্থলের জন্য পরিচিত। এটি স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় স্থান। অনেক পুরানো গাছ, বিশেষ করে শাল গাছ অন্তর্ভুক্ত। আছে বসার ছাউনি। অসংখ্য ভ্রাম্যমাণ খাবারের দোকান ট্যুরিস্টদের জন্য বসার ব্যবস্থা করে আরও জনপ্রিয় করে তুলেছে। নদীর তীরে এই ওয়াকওয়েতে হেঁটে নদীর সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। নদীর কাছে নিচেও বসে খাবারের স্টল। নিচে নামার জন্য সিঁড়িও আছে। নিচে নৌকা পাবেন নদী পারাপারের জন্য, কিংবা ঘুরতে পারবেন নৌকা নিয়ে। ওয়াকওয়ের পাশে আছে সুদৃশ্য লাইট। বিকাল থেকে এখানে স্থানীয়দের সমাগম হতে শুরু করে। চলুন একটু রাস্তার দিকে যাই। ব্যাট-বল চত্বর থেকে রাস্তাটি উত্তর পশ্চিমে সোজা জয়নুল আবেদিন পার্কের সামনে শেষ হয়েছে। এই পাশে দেখেন নাগরদোলা, এটা ম্যানুয়াল ঘুরানো হয়। রাস্তার ওই পাশে আছে বাচ্চাদের আরও অনেক রাইড। আছে ম্যারিগো রাউন্ড, ঘোড়ার গাড়ি। ওই যে রাস্তার শেষে জয়নুল আবেদিন পার্ক। ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়ামের এলাকায় বাদ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে, আর এই পার্কটি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক নামে পরিচিত। পার্কে কোনো প্রবেশ ফি নেই, তাই ফ্রিতে ঘুরতে পারবেন। পার্কে ঢুকতেই বাম পাশে আছে খাবারের স্টল। এই পার্কে একটু বেশি সাজানো হয়েছে। বামে একটি মঞ্চ দেখা যাচ্ছে, এর নাম বৈশাখী মঞ্চ 2। এর পেছনে একটি ছোট শিশু পার্ক আছে। যেতে হবে মঞ্চের ডান পাশে ছোট্ট প্রবেশ পথ দিয়ে। এর প্রবেশ ফি আছে জনপ্রতি 20 টাকা। 20 টাকায় একের ভেতর 2। ঢুকতেই আছে চিড়িয়াখানা, আর প্রথমে দেখা যাচ্ছে হরিণ। দেখুন হরিণের বড় শিং। আপনি জানেন কি, রেইনডিয়ার ছাড়া বেশিরভাগ হরিণ প্রজাতির মধ্যে শুধু পুরুষ হরিণেরই শিং থাকে। প্রতি বছর হরিণের শিং ঝরে পড়ে এবং নতুন করে গজায়। নতুন শিংগুলো নরম ত্বকে ঢাকা থাকে, যার নাম ভেলভেট, যা রক্ত এবং পুষ্টি সরবরাহ করে। হরিণের ঘ্রাণ এবং শ্রবণ শক্তি অসাধারণ। তারা শিকারী দেখার আগেই বুঝতে পারে। তাদের বড় কান হালকা শব্দও শুনতে পারে। হরিণের চোখ মাথার দুপাশে থাকে, যার ফলে তারা 300 ডিগ্রি দেখতে পারে, প্রায় প্যানোরামিক। আর চোখ দুটো বেশ মায়াবী, তাই তো বলে হরিণের মতো চোখ। হরিণ 10 ফুট পর্যন্ত উঁচুতে লাফ দিতে পারে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। তারা শক্তিশালী সাঁতারু, প্রয়োজনে নদী ও হ্রদ পার হতে সক্ষম।
হরিণের পাকস্থলী 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, যা তাদের দক্ষতার সাথে হজম করতে সাহায্য করে এবং তারা জাবর কাটে। এ হলো ঘুঘু। ঘুঘুর ইংরেজি নামের সাথেও আপনারা বেশ পরিচিত। ইংরেজিতে একে ডাব বলে। ঘুঘু পাখি জোড়ায় জোড়ায় বাস করে। তারা সাধারণত একটি সঙ্গীর সাথেই সারা জীবন কাটায়। এ কারণে ঘুঘু ভালোবাসার প্রতীক হিসেবে বহুকাল ধরে বিবেচিত। ঘুঘু পাখি গাছে নয়, বরং মাটির অনেক কাছাকাছি বা খোলা স্থানে খুব সাধারণ গাছগাছালিতে বাসা বানায়। বাসাগুলি বেশ পাতলা হয়। বাংলায় একটি প্রবাদ আছে, ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি। ঘুঘু প্রায় সব মহাদেশেই দেখা যায়। দক্ষিণ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এমনকি আমেরিকাতেও বিভিন্ন প্রজাতির ঘুঘু রয়েছে। ঘুঘু মূলত বীজ, শস্য ও ছোট গাছের ফল খায়। ঘুঘু যখন হঠাৎ করে উড়ে যায়, তখন তার ডানার ঘর্ষণে এক ধরনের শব্দ হয়, যা শত্রুকে বিভ্রান্ত করতে সাহায্য করে। ঘুঘুর চোখ দেখতে বেশ বড় এবং সুন্দর হয়। এরা চারপাশে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে এবং হালকা আলোতেও দেখতে পারে। ঘুঘু সাধারণত দলবদ্ধভাবে বাস করে, বিশেষ করে খাবারের সময়। প্রাকৃতিক পরিবেশে একটি ঘুঘু 1 থেকে 3 বছর বাঁচে, তবে নিরাপদ পরিবেশে 10 বছর পর্যন্ত বাঁচতে পারে। ঘুঘু পাখিকে শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। বিশ্বব্যাপী এই পাখি পিচ ডাব নামে পরিচিত। এটা হলো বাজারিগার। বাজারিগার একটি ছোট পাখি, যা বাজি বা প্যারাকিটস নামেও পরিচিত। বাজি অস্ট্রেলিয়ার অরিজিন পাখি। 1840-এর দশকে বাজি প্রথম ইউরোপে আনা হয়েছিল এবং দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পোষা পাখিদের মধ্যে একটি হয়ে ওঠে। বাজি পাখিরা সবচেয়ে বুদ্ধিমান পাখিদের মধ্যে অন্যতম। কিছু পাখি কয়েকশো শব্দ বা বাক্য শিখতে পারে। পাক নামের একটি বাজি যে কোনো পাখিদের মধ্যে সবচেয়ে বেশি শব্দ ভাণ্ডারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারণ করেছিল, যা প্রায় 1700 শব্দেরও বেশি। এরা এই যে বিভিন্ন রঙের হয়, এগুলো ব্রিডিংয়ের মাধ্যমে করা হয়েছে। বন্য অবস্থায় তারা সাধারণত সবুজ ও হলুদ হয়। বাজিরা আয়নার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। তারা মনে করে প্রতিবিম্বটি তাদের বন্ধু বা সঙ্গী। তারা দোলনা, ঘণ্টা বা চকচকে জিনিস পছন্দ করে। বাজিরা পালং শাক, গাজর এবং ব্রোকলির মতো তাজা শাকসবজি পছন্দ করে, কিন্তু অ্যাভোকাডো খাওয়ানো উচিত নয়, কারণ এটি তাদের জন্য বিষাক্ত। সঠিক যত্নের সাথে বাজিরা 8 থেকে 15 বছর বেঁচে থাকতে পারে এবং কিছু এমনকি 20 বছর পর্যন্তও বেঁচে থাকতে পারে। এরপর আছে বনমোরগ। এইদিকে কিছু নাই, খালি খাঁচা। আবার সামনে যাই, এখানে আছে ময়ূর, যাকে ইংলিশে পিকক বলে জানি। আসলে পিকক শব্দটি কেবল পুরুষদের বোঝায়, স্ত্রীদের পিহেন বলা হয়। আর আপনি যদি এদের দেখে স্ত্রী পুরুষ না চিনেন, তাহলে সেফ সাইডে বলতে পারেন পিফাউল। পিফাউল বলতে স্ত্রী বা পুরুষ যে কাউকেই বোঝায়। একটি পুরুষ ময়ূরের লেজ 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যা তার শরীরের বাকি অংশের চেয়ে লম্বা। বিশাল লেজ থাকা সত্ত্বেও ময়ূর অল্প দূরত্বে উঠতে পারে, সাধারণত শিকারীদের হাত থেকে বেঁচে থাকতে অথবা রাতে গাছে বাসা বাঁধতে। 1963 সালে ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি ঘোষণা করা হয়েছে। ময়ূরের পেখম তোলার দৃশ্য খুব সুন্দর, যদিও এখানে দেখতে পেলাম না। এবার আমরা শিশু পার্কটা একটু দেখি। এখানে রাইডে চড়তে আপনাকে আলাদা টাকা পে করতে হবে, প্রায় প্রতিটার জন্য জনপ্রতি 50 টাকা। এখানে আছে ভিডিও গেমস। এখন আমরা এখান থেকে বের হব। এটা হলো বৈশাখী মঞ্চ 1। এখানে বাম পাশে বাচ্চাদের খেলার জন্য স্লিপার দোলনা আছে।
এখানে বাম পাশে আছে আরেকটি ফুড স্টল। এই রাস্তার সোজা পার্কের শেষে জয়নুল আবেদিন মিউজিয়াম। এর আগে আমরা একটু পার্কের ভেতর দিয়ে যাই। এই দিকটা ব্রহ্মপুত্র নদীর পার। ওই যে পালতোলা নৌকা দিয়ে পার হতে পারবেন নদী। এটা এম এ মতিন লাইব্রেরি। আমরা পার্ক থেকে বের হয়ে আসলাম। এ হলো জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য। জয়নুল আবেদিন 1914 সালের 29শে ডিসেম্বর বর্তমান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। 1933 সালে আবেদিন কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টে ভর্তি হন। এখানে 5 বছর স্নাতক ডিগ্রি অর্জনের পর একই স্কুলের ফ্যাকাল্টিতে যোগদান করেন। আবেদিনের করা জল রঙের একটি সিরিজ তাকে 1938 সালে একটি সর্বভারতীয় প্রদর্শনীতে গভর্নরের স্বর্ণপদক এনে দেয়। 1944 সালে প্রদর্শিত তার দুর্ভিক্ষের চিত্রকর্মটি তাকে আরও বেশি প্রশংসা এনে দেয়। 1948 সালে কয়েকজন সহকর্মীর সহায়তায় তিনি ঢাকায় একটি আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তখন শহরে কোনো আর্ট ইনস্টিটিউট ছিল না। 1974 সালে আবেদিন ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লেটার্স ডিগ্রি লাভ করেন। 1975 সালে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর এবং ময়মনসিংহে তার নিজস্ব কাজের একটি গ্যালারি জয়নুল আবেদিন সংগ্রহশালা হিসেবে প্রতিষ্ঠা করেন। পাশেই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। 12 বছর পর্যন্ত শিশুদের জনপ্রতি প্রবেশ মূল্য 10 টাকা। দেশের সাধারণ নাগরিকদের জন্য জনপ্রতি 20 টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রবেশ ফি 300 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত সংগ্রহশালাটি খোলা থাকে। আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া সপ্তাহের প্রতি শুক্রবার দুপুর 3টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত সংগ্রহশালায় প্রবেশ করা যায়। প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। জয়নুল 28শে মে 1976 সালে ঢাকায় মারা যান। 1982 সালে জয়নুল আবেদিন সংগ্রহশালায় সংরক্ষিত 70টি ছবির মধ্যে 17টি চুরি হয়ে যায়। পরে 10টি উদ্ধার করা হয়। 2009 সালে বুধগুহের একটি গর্তের নামকরণ করা হয় চিত্রশিল্পীর নামে। 29শে ডিসেম্বর 2019 সালে গুগল একটি গুগল ডুডলের মাধ্যমে তার 105তম জন্মদিন উদযাপন করেছে। 1987 সালে মিউজিয়ামটির দোতলা ভবন করা হয়। 31শে আগস্ট 1999 সাল থেকে বাংলাদেশের জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে পরিচালিত হচ্ছে। সংগ্রহশালায় মোট 3টি গ্যালারিতে জয়নুলের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এর দোতলায় গ্যালারিগুলো অবস্থিত। 61টি মূল শিল্পকর্ম ও একটি শিল্পকর্মের ডিজিটাল অনুকৃতি সহ মোট 62টি শিল্পকর্ম, শিল্পাচার্যের ব্যবহৃত 82টি নিদর্শন, শিল্পাচার্যের 53টি স্থির আলোকচিত্র, সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এবং জয়নুলের একটি পোর্ট্রেট প্রদর্শিত হচ্ছে। ভিতরে ভিডিও করা নিষেধ, তাই আর দেখানো সম্ভব নয়। জয়নুল আবেদিন মিউজিয়াম ও জয়নুল আবেদিন পার্কের মাঝখানে যে রাস্তাটি দক্ষিণে চলে গিয়েছে, এর দুপাশে সারি সারি মেহগনির গাছ লাগানো হয়েছে, তাই এই রাস্তাটি মেহগনি রোড নামে পরিচিত। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাব কিছুক্ষণ। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন আর আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে নেক্সট পর্বে। ঘুরবো ময়মনসিংহের চেনা অচেনা আরও অনেক টুরিস্ট স্পটে। সেই পর্যন্ত ভালো থাকবেন।